নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। নিউজ আজ বাংলায় এই মুখোমুখি যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানে আজকে এমন একটা মানুষকে আমরা উপস্থিত করেছি। বেশ কিছুদিন ধরে সারা ভারতবর্ষের বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব কিছুতেই খবরের শিরোনামে আছেন তিনি। একসময় ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক, তার পাশাপাশি তিনি ছিলেন যুবর রাজ্য সভাপতি তৃণমূলের। হঠাৎ করে কিছুদিন আগে তিনি দল বদল করে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন এবং এই নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। সৌমিত্র খাঁ, আপনাকে স্টুডিওয় স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথমেই আমরা যে বিষয়ের মধ্যে যাব, যে লোকসভা কেন্দ্রে সৌমিত্র দাঁড়িয়েছেন 2014 লোকসভা নির্বাচন, কেমন ছিল তার পরিস্থিতি আগে আপনাদের সেটা জানাবো। 2014 সৌমিত্র খাঁ এখান থেকে প্রার্থী ছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 5,78,870 ভোট। সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 4,59,185। বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন 1,79,530। সব মিলিয়ে প্রায় 4 লক্ষ ভোটের ব্যবধান ছিল বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের। কিন্তু তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সৌমিত্রবাবু, এখন বিজেপির প্রার্থী সৌমিত্রবাবু। আপনি আবার বিজেপির প্রার্থী, এত বড় একটা হিউজ ডিফারেন্স কিভাবে দেখছেন? দেখুন, আমার প্রথমত হচ্ছে আমি আপনার ওই 1,79,000, আপনার 1,49,685। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন, একটা সেই সময় যে একটা সময় ছিল আর আজকের সময় দুটোর মধ্যে ফারাক আছে। সেই সময় যখন তৃণমূল কংগ্রেসটা ছিল, তৃণমূল কংগ্রেসটা অনেকটা বেশ মানুষের সঙ্গে যুক্ত ছিল, আর আজকে দাঁড়িয়ে কিন্তু জনগণের থেকে অনেকটা দূরে। সে জায়গায় দাঁড়িয়ে ধরুন জনগণের থেকে এতটা দূরে, কারণ এটাই একটা ডিফারেন্স অনেক মূল্য দেয়। মানুষের কাছে চাই উন্নয়ন না, মানে আপনার সৌমিত্র খাঁ 5,78,000 ভোটটা পেয়েছিল না তৃণমূল পেয়েছিল, এটা আমি প্রথম জানতে চাই। নিশ্চয়ই আমি বলবো না, একটা দল প্লাস ব্যক্তি দুটো মিলে একটা রেজাল্ট হয়, দুটো মিলে রেজাল্ট হয়েছে দল প্লাস ব্যক্তি। নিশ্চয়ই তখন তৃণমূল কংগ্রেসের ছিল, আমার পার্সোনাল ভোট ছিল, কারণ আমি একটা বিধায়ক ছিলাম, এলাকার ছেলে, ঘরোয়া ছেলে হলে যা হয়, তো সেই জায়গাটা ছিল। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আছে, একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, আজকে সে পরিবেশ আলাদা। আমার মনে হয় এই ডিফারেন্সটা খুব সহজেই। আমি আপনাকে একটা কথা বলি, এটা কোনো ব্যাপারই নয়। আজকে আপনার 2% ভোট ছিল বিজেপির, 2% থেকে 3% ভোট ছিল বিজেপি ত্রিপুরাতে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরাতে ভোট করলো 53%, ত্রিপুরা রাজ্য বিধানসভায়। পশ্চিমবাংলায় বিজেপির ভোট ছিল 2% থেকে 2.5%। সেখান থেকে 2014-তে ওরা রেজাল্ট করলো 14%, 18%, 14% থেকে 18%, আমার ঠিক স্পেসিফিক মনে নেই, 14 পয়েন্ট সামথিং, 14 পয়েন্ট সামথিং ওরা রেজাল্ট করলো। তাহলে আজকে বলুন 2 থেকে 14, 12% এবার হলো। তৃণমূল কংগ্রেসের আপনার যে ভোটটা ছিল 2004 সালে, 4 সালে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 21%। 2008 সালে সেটা দাঁড়ালো, 4 বছরের ব্যবধানে সেটা দাঁড়ালো আপনার প্রায় 34%-এর কাছাকাছি। 2009-এ চলে গেল 40% আপ, আবার 2011-তে 42-43% চলে গেল। পরিবর্তন যখন হয় তখন কোথায় এইভাবেই হয়। যেমন তৃণমূল কংগ্রেসও যখন ক্ষমতায় এসেছে, হঠাৎ করে ভোটটা হু হু করে বেরিয়েছে। দেখুন, মানুষ চায় একটা স্বাধীনতা, মানুষ চায় ভালোবাসা, জনগণ চায় আমাকে কে ভালো দেখবে, আমাকে কে ভালো রাখবে, আর আমার চাই শান্তি। তো যখন একদিকে ছিল বামফ্রন্টের অত্যাচার, একদিকে ছিল সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, নানুর, তখন মানুষ মুক্তি চেয়েছিল, পশ্চিমবাংলার জনগণ মুক্তি চেয়েছিল যে 35 বছরে বামফ্রন্টের অপশাসনকে আমাদের দূরে ওঠাতে হবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এখন মুক্তি চাইছে। আজকে পশ্চিমবাংলার জনগণ একটা মুক্তির স্বাদ পেতে চাইছে।
তো মুক্তির স্বাদ যদি পেতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ শেষ কথা বলবেন। আপনারাই দেখুন, মানুষ জনগণের ভোটের রেজাল্ট দেবে। আপনি পুরোপুরি আগে কংগ্রেসে ছিলেন দীর্ঘদিন, সেখান থেকে আপনি তৃণমূলে এসেছেন, আবার এখন বিজেপিতে। এলাকার মানুষ এই বারবার দল পরিবর্তন, এটা কিভাবে নেবে? এটা আপনাকে একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস জোট ছিল, একটা একসাথে চলছিল। আমি বিধায়ক ছিলাম, মুকুল বাবুর হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে এলাম। কি আশা ছিল যে রাজ্য রাজনীতিটা করব, জেলা রাজনীতি করব, পলিটিক্সটা করব, এটা মানুষ আশায় থাকে, এবং মানুষের সেবা করব, জনগণের সেবা করব। আপনি দেখুন 2016 সালের পর থেকে জনগণ থেকে তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি যদিও বলবেন যে আমরা তৃণমূল কংগ্রেস আপনার 213টা সিট পেয়েছে, তা তো মানুষের হিউজ সাপোর্ট, আমিও স্বীকার করছি। 2006 সালে 235টা সিট পেয়েছিল বামফ্রন্ট, ব্যান্ড বুদ্ধ। সিঙ্গুর যখন শুরু হয়েছিল তখন রতন টাটা এই কথাটা বলেছিলেন, ব্যান্ড বুদ্ধ। আনন্দবাজারে প্রচারের প্রথম হেডলাইন হলো ব্যান্ড বুদ্ধ। নিরুপম সেনকে নিয়ে আপনার অনেক আলোচনা হলো যে এবার বাংলা এগিয়ে যাবে। সেই 2004 সাল থেকে হঠাৎ করে দেখুন 2009-এ আপনার কত পরিবর্তন, 27টা লোকসভা বামফ্রন্ট থেকে চলে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে 2011-তে সরকার পড়ে গেল। তো আজকে এটা ঠিক, জনগণ যেটা বলবেন, জনগণের সঙ্গেই তো কাজ করতে এসেছি। যখন 16-র পর থেকে কোনো পরিবারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে একটা দল তৈরি হয়েছিল, জাতীয় কংগ্রেসের পরিবারতন্ত্রের বিরুদ্ধে দল তৈরি হয়েছিল 98 সালে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন পরিবারতন্ত্রকে আমি ধরে নিই, যখন তুমি তোমার দিকটা রাজনীতি পরিবর্তন হয়ে যায়, তখন সেই রাজনীতি যখন কোনো দলের লক্ষ্যটা আলাদা হয়ে যায়, তখন সেটাকে ছেড়ে দেওয়াটা যুক্তিযুক্ত। আপনি পরিবারতন্ত্র থেকে মুক্তি পেতে তৃণমূল, একদম। আর তৃণমূলে এসে কি দেখছেন? আমি তো বিজেপিতে এসে যেটা দেখছি। তৃণমূলে থেকে কি দেখলেন? তৃণমূল থেকে যেটা দেখলাম 2016 পর্যন্ত মানুষের সঙ্গে ছিল, কিন্তু তারপর থেকে দেখতে থাকলাম যারা পুরনো তৃণমূলে কংগ্রেস কর্মী, মানুষের কাছে যে কোনো ম্যাটারে একটা ধরুন ঘর দেবে, ব্লকের নিচু স্তরে টাকা নিয়ে নিচ্ছে, একটা রাস্তা করবে, সেখানে একটা পার্সেন্টেজ চলে আসছে, একটা মানুষ আপনার জনগণ ধরুন আরামবাগ থেকে একদম পুরোপুরি আমার বিষ্ণুপুর লোকসভা পুরোটাই মানুষ বালি নিয়ে যাবে, গ্রামের লোকরা গরু গাড়িতে নিয়ে যেত, দাম দিত 600 টাকা, আজকে সেই গাড়ি আপনার লাগছে 6000 টাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গাতে যদি আপনার দেখা যায় যে তোলাবাজি সংস্কার তৈরি হয়, সে তোলাবাজি সংস্কার থেকে আপনি থাকবেন? আপনি যদি চুরি করতে না পারেন আপনি সেখানে থাকবেন না? আপনি একটা স্বচ্ছ রাজনীতি, যিনি নরেন্দ্র মোদীজি দেশের, বিশেষ করে দেশের কথা যেটা আমরা বলি যে আগে গ্রাম, আগে জেলা, রাজ্য, আর সর্বোপরি আমাদের দেশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষ এগিয়ে চলছে, তাতে মানুষ আমায় কোনো দোষারোপ করবেন না। জনগণ আমায় জানেন, আমি 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকি। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দল ছাড়ার আগে থেকেই দলের সম্বন্ধে অনেক বিতর্কিত কথা বলেছেন, এবং সর্বোপরি দল ছাড়ার পর যুবরাজ ইঙ্গিত করে এটা মানুষ ভাবছে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি প্রচুর অভিযোগ তুলেছেন। দেখুন, আজকে আমি অভিযোগ করছি, আমি কখনোই দলে থাকাকালীন একটাই মেসেজ করেছিলাম, কোনোদিন কোনো বিতর্কিত করিনি, অয়েলিং ইজ দ্য বেস্ট পলিসি ইন পলিটিক্স, আমি বলেছিলাম। কারণ আমি তৈলমর্দন করতে পারিনি, আমি মানুষের সেবা করব, জনগণকে তেল দিতে পারবো, কিন্তু কোনো পরিবারের কোনো যুবরাজকে আমি তেল দিতে পারবো না, কারণ তাকে ধরে আমি পলিটিক্স করতে পারবো না। আমরা যাকে দেখে এসেছিলাম, তিনি যখন দিকভ্রষ্ট হচ্ছেন, তিনি যখন লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, তখন সেটাকে সরে যাওয়া। আপনার সাথে অভিষেকের সমস্যাটা ঠিক কোথায়? আমি আবার আপনাকে বলছি, কোনো ব্যক্তির সমস্যা আমার নেই, কোনো ব্যক্তির সমস্যা আমার নেই। তৃণমূল কংগ্রেসের নেতা এখন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ, তৃণমূল কংগ্রেসের লিডার এখন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং জেলার এসপিরা, ডিএমরা। এখানে রাজনৈতিক নেতাদের কোনো কথা শোনা হয় না।
যারা আজও তৃণমূল কংগ্রেস করছে তারাও পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছে, পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছে যে এবার আর এই দলটা চায় না, এই দলটা ছেড়ে কবে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দলটা যাই। তাই এইটা জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি তো যুবর দায়িত্বে ছিলেন, আপনার পরে দায়িত্ব পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই জায়গাতে কোনো কি সমস্যা ছিল? দেখুন, এই জায়গাটায় সমস্যা কোনো কিছু নয়। কথাটা হচ্ছে যে আমি যে কদিনই ছিলাম রাজ্যে সব জায়গায় ঘুরেছি, আমার সেই কোনো সমস্যা নয়। তখন মনে করেনি পরিবারতন্ত্রের মধ্যে ঢুকতে হবে, পরিবারকে তৈরি করতে হবে। ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি ছাড়া দেখুন প্রত্যেকটা দল পরিবারতান্ত্রিক হয়ে গেছে। তো আমি তো একটা পরিবারতন্ত্রের বিরুদ্ধে যখন লড়াই করছি, আমি যখন পরিবারতান্ত্রিক করবো না। অভিযোগটা বোধহয় বামেদের ক্ষেত্রে খাটে না, বামেদের ক্ষেত্রেও খাটে না, আমি এটা ঠিক কথা, বামেদের ক্ষেত্রেও খাটে না এবং ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রেও খাটে না। আজকে ধরুন একটা গুজরাটের একটা যিনি মানুষ আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, গুজরাটের একজন কোথা থেকে কোথায় গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, একসময় চা বিক্রি করতেন, একদম সময় চা বিক্রি করতেন। তাহলে আজকে তিনি গর্ব করে বলেন যে আমি ছোটা আদমি থা, মানুষ আমাকে নিয়ে এসছে, এটা তো উনি গর্ব করে বলেন। সে জায়গায় দাঁড়িয়ে কোনো পরিবারের দেখুন কোনো পরিবারতন্ত্র তো তৈরি হয়নি। কিন্তু এখানে দেখুন মায়াবতীর ভাইপো, মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ, আপনার আমাদের তামিলনাড়ুর সেখানেও স্টালিন কুমারস্বামী আপনার ছেলে, আপনি দেখুন কানিমোজি, তিনিও একটা ওই আমাদের কর্ণাটকে, যিনি কর্ণাটক বলছি আপনার হচ্ছে, এরাও সবাই কিন্তু একটা টিম যে তারা পরিবারতন্ত্র তৈরি। তো পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল। তো আমি পরিবারতন্ত্র মানবো কেন? মানে আপনি বা আপনার খুব কাছের বন্ধু অনুপম হাজরা বা আরো যারা যারা দল ছাড়লো, দেখুন একটা কথা মানে মোটামুটি বেসিক জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা কথা বলছি, মানুষ তো উন্নয়ন চায়। মানুষ একটা গল্প শুনেছেন, তো একটা গল্প শুনেছেন, বলছে যে একটা জঙ্গলের বাঘ একটা জনবসতিপূর্ণ এলাকায় চলে এসেছে। তো জনবসতিপূর্ণ এলাকায় চলে আসার পর সেই বাঘটা অনেকদিন খাওয়া দাওয়া করেনি। সেই বাঘকে যখন জিজ্ঞেস করে, বাঘ যখন দেখছে একটা হিষ্টপুষ্ট একটা বুলডগ, মানে আমরা যেটা বলি বিদেশি কুকুর, বিদেশি ডগি যেটা আমরা বলি, বিদেশি ডগি বলি, যেটা আমরা বুলডগ ডগি বলি, সেই ডগিকে জিজ্ঞেস করে বলছে, যেটা আমরা গল্প পড়েছি, যে ভাই তুমি তো এত সুন্দর আছো চেহারা, আমার তো হচ্ছে না, আমি তো বাঘ। যখন বলছে চলো আমি যেখানে থাকি সেখানে কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া হয়, তোমারও কোনো অসুবিধা হবে না। বাঘ মশাই কিন্তু সুন্দরভাবে যেতে শুরু করলেন ওর সাথে। যাবার পর দেখো বলছেন যে তোমার ওই গোলায় দাগটা কিসের বন্ধু? বলছে এই গোলার দাগটা হলো আমি যখন বদমাশ করি বা আমার মালিক আমাকে খেতে দেয় ঠিক, কিন্তু যখনই আমি ভাবি যে আমার স্বাধীনতা চাই, তখনই আমার একটা বেল্ট পরিয়ে বেঁধে রাখি। পশ্চিমবঙ্গের জনগণকে ঠিক এক জায়গায় কেন্দ্রীয় সরকারের টাকা, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার নিজের নামকরণ করে করছে। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেখানে একটা কাগজ লিখে মুছে দেওয়া হচ্ছে বাংলা গ্রাম সড়ক যোজনা। আমরা বাঙালি, আমরা খুব সহজ সরল, তো আমরা অনেক ডেভেলপ করছে হয়তো রাজ্য সরকার, কিন্তু বলছে ঠিক আছে রাজ্য সরকার কেন্দ্র সরকার ডেভেলপ হচ্ছে, কিন্তু বলছে তুমি ভোট দিতে পারবে না কারণ তোমার মনিব আমি। এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি মেনে নেবে না, জনগণ মেনে নেবে না। তুমি আমাকে বেটি বাঁচাও বেটি পড়াও নকল করে কন্যাশ্রী প্রকল্প করব, আমাদের ভারতবর্ষে কোথাও মহিলারা খুব সুরক্ষিত, কিন্তু পশ্চিমবাংলায় আমি সেখানে কন্যাশ্রী প্রকল্প করব, দিয়ে যদি বলি যে মেয়েকে আমি বিয়ে দিলাম, যে মেয়েকে আমি বললাম যে কন্যাশ্রী দিচ্ছি পড়াশোনা করার জন্য, সেই মেয়েকে যদি ধরুন আপনাকে একটা খুব ম্যাথমেটিক্যাল বলি, ধরুন 25,000 টাকা দিচ্ছে, 25,000 টাকায় আমি যদি বলি গ্রামের গরিব মেয়েরা, বাস্তব কথা বলতে এটাতে ভালো করে 12 মাস চলে, মানে পড়াশোনার খরচটা আমি অস্বীকার করছি না। তো ধরুন 24,000 টাকা 25,000 টাকা দেওয়ার পর সেটা যদি বলে যে তুমি এক কাজ করো, তুমি বিএসসি পাস করেছো, এমএসসি পাস করেছো, এবারে 8 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা ডোনেশন চাই,
কিছু কিছু রাজনৈতিক নেতারা একটা জাল পেতে রেখেছে যে ঠিক আছে এই টাকাটা তুলে তাহলে 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা ফাইন আবার কাদের ঘরে ঢুকছে না, আবার পরিবারের ঘরে ঢুকলে সেখান থেকে চাকরিটা হবে। এইটাও ওই পরিবারের ঘরে ঢুকছে বলছেন? আমি তো বলছি একটা কথা, আমি তো এটা বলতে পারি না যে পরিবারের ঘরে ঢুকছে, টাকাটাও তো কোথাও যাচ্ছে। না হলে এসএসসি যে চাকরির ছেলেরা একই প্যানেলে আছে তাদেরকে অনেকেই কন্যাশ্রী হয়তো পেয়েছে, কিন্তু তাদেরকে বলুন আজকে পরেশ অধিকারীর মেয়ে আপনার যদি সার্ভিস পেয়ে যায় হঠাৎ করে ওই প্যানেলে থেকে, আর হঠাৎ করে আমার 60 জন যে এসএসসি ছেলেরা আছে তারা চাকরিটা পাচ্ছে না, তারা অনশন করছে, তারা 22 দিন পড়েছে, 25 দিন হচ্ছে, এই 25 দিন হচ্ছে, তাহলে সেই জায়গাটা লক্ষ্য হবে না? তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনাকে আমি রাখবো, আপনাকে আমি একটা ডোনেশন দেবো, ডোনেশন দেওয়ার পর তোমার জমিটা বিক্রি করে আমি সুদ সমেত নিয়ে নেবো? সৌমিত্রদা, আপনাকে আমি আর একটা প্রশ্ন করবো। আপনি যে অভিযোগটা তৃণমূলের দিকে তুলছেন যে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয় চাকরির ক্ষেত্রে, এই একই অভিযোগ কিন্তু তৃণমূল আবার উল্টে আপনার বিরুদ্ধে করেছে। দেখুন একটা কথা বলি, আমি একজন এমপি, আজ পর্যন্ত কোনোদিন কোনো মন্ত্রীর কাছে রিকোয়েস্ট করিনি, কিন্তু দেখুন আমি করছি না, হাইকোর্ট বলছে যে অনৈতিকভাবে অনেক চাকরি প্রার্থী জয়েন করতে পারছে না, তাদের চাকরি দেওয়া হোক। এসএসসি যারা পরীক্ষা দিয়েছে তারা করছে, আজকে পেপারে বেরোচ্ছে, আমি তো করছি না, এটা গোটা পশ্চিমবাংলা জুড়ে এটা প্রত্যেকটা অনুষ্ঠানে। আপনার বিরুদ্ধে তো এই অভিযোগ হয়েছে, আপনিও নাকি চাকরি। আজকে দেখুন একটা জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলছি আপনাকে, এর জন্য একটা ইনভেস্টিগেশন চলছে, মহামান্য হাইকোর্টের নির্দেশে ইনভেস্টিগেশন চলছে। ওরা এই সম্বন্ধে যা কিছু জিজ্ঞেস করেছে আমি গিয়েছি, আগামীকাল ওরা আবার ডেকেছে, আমি যাব। কারণ আমি একটা কথা মনে করি, আমি এই মামলাগুলো কবে খেয়েছি? আমি ঠিক তৃণমূল কংগ্রেস 8 তারিখে ছেড়েছি, আমি 9 তারিখে বিজেপিতে জয়েন করেছি, আর একটা কেস তো তৈরি করতাম, পুলিশ তো হাতে আছে, চলো কেস করে দিই। কতগুলো কেস খেয়েছিলেন এখন পর্যন্ত? আমার কাছে এখন বলতে ভাই 7-8টা কেস হবে হয়তো, তো সঠিক হিসাব নেই, না সঠিক হিসাব নেই। এখন কেস কবে তৈরি, আপনার কাছে বসেছি, আবার কেস কখন ধরে। হঠাৎ করে আমি শুনলাম আমার ড্রাইভার আমাকে ফোন করেছিল যে দাদা তোমার বিরুদ্ধে আমাকে বলতে হবে যে তুমি গাড়িতে বসে কোনো মেয়েকে ধর্ষণ করেছো। আমার কাছে প্রমাণ আছে, আমি কোর্টে এটা আপনার ড্রাইভার? আমার ড্রাইভার ছাদনা থেকে বলছে, আমার ওসি সাহেব আমার প্রেসার দিচ্ছে যে তোকে একটা ফলস সই করতে হবে, যে ফলস সই করে বলতে হবে যে একটা কোনো মহিলা, আমি ভাবলাম তুই মহিলাটাকে চিনিস, বলছি দাদা মহিলাকে চিনবো কি করে, তোমার সঙ্গে তো কোনো মহিলাই থাকে না, তোমার তো বৌদি ছাড়া কেউ থাকেই না, তোমার গাড়িতে তো আজ পর্যন্ত কেউ চাপেই না। তো বলছে এরকম বলছে যে তোকে একটু সই করে দিয়ে যেতে হবে। তো ড্রাইভারের গ্রামের লোকরা গিয়ে ছাদনাতে করেছে, আমার কাছে পুরো ক্লিপিংস আছে, আমি যেদিন কোর্টে প্রডিউস করবো এবং নিশ্চয়ই আমি জনগণকে দেখাবো। আপনার ড্রাইভারের উপর প্রেসার ক্রিয়েট হচ্ছে, একটা প্রেসার ক্রিয়েট করছে, বলছে মামলা দেওয়ার জন্য, মামলা সাক্ষী দেখার জন্য, যে চলো তুমি ওটা সই করে এবং বলো, মানে কত বড় একটা বিষয় আপনি চিন্তা করতে পারছেন, যে একটা গাড়িতে নাকি আমার কোথাও ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাক্ষী হতে হবে, আর ওরা নাকি এখনো মহিলা খুঁজে বেড়াচ্ছেন আমার বিরুদ্ধে কোথায় কোথায় কেস করা যায়। লজ্জার বিষয় যে আমরা কোথায় আছি। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, কিন্তু এখনো পর্যন্ত আপনি নিজে সরাসরি প্রচারে নামতে পারছেন না কোর্টের নির্দেশ থাকার কারণে। যদি দর্শকদের বলেন আপনি মোটামুটি কবে থেকে প্রচার শুরু করবেন? প্রথমে নমস্কার জানাই। আমি আজও পর্যন্ত বিষ্ণুপুরের ছেড়ে, মানে বিষ্ণুপুর লোকসভা ছেড়ে আমার কতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসাহেব, সোনামুখী, খন্ডঘোষ, বরজোড়া, গঙ্গাজটি ব্লক, ওঁদা, বাঁকুড়া 2, তালডাঙ্গা 3টে অঞ্চল, 110টা অঞ্চলে আজও পর্যন্ত আমি 7 দিন মানে আমি কোনোদিন বিষ্ণুপুর লোকসভা ছাড়িনি। আমি বছরে 10টা দিন ছুটি নিই পাবলিকের কাছে, তবে 10টা দিন আমার জন্য দাও। 24 ঘন্টা মানুষের জন্য খেটেছি। একটা মানুষও বলতে পারবেন না, একটা জনগণের কাছে যখন এসেছেন আমি কোনোদিন কোনো পার্টি দেখিনি, যে কোনো মানুষের চাহিদা আমি করেছি। বাঁকুড়া লোকসভার মনমোহন সেন থাকতেন না, আমি আমার সার্টিফিকেট, এমপি সার্টিফিকেট, যেটুকু মেডিকেল হেল্প করা যায় আমি করেছি। আমি জানি জনগণের কাছে প্রথমে বলি যে একটা মুহূর্ত ঘটে গেছে, কারণ আমি মানতে পারিনি যে বিষ্ণুপুর বাঁকুড়া জেলার উপরে যেভাবে অত্যাচারটা হয়েছে পঞ্চায়েত ভোটে, সেই পঞ্চায়েত ভোটটা আমি এভাবে মানতে পারিনি। আমার মনের মধ্যে একটা জ্বালা হচ্ছিল যে পলিটিশিয়ান হিসাবে হয়ে মানুষকে ভোট দিতে দেব না, এটা কখনোই মেনে নিতে পারিনি। তাই আমার কাছে এটা খুব লজ্জার ছিল, আমি পাপ করেছি, সেই পাপটার প্রায়শ্চিত্ত করতে আমি বিজেপিতে গিয়েছি। এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষে এগিয়ে চলছে, আমি শুধু একটা কথাই বলবো যে চৌকিদার সত্যি দেশকে বাঁচাচ্ছেন। যেভাবে পুলওয়ামার ঘটনা ঘটলো, যেভাবে
ওই ঘটনার পরে যে রিয়াকশন পাকিস্তানকে দেওয়া হলো, আজকে যেভাবে গোটা ভারতবর্ষকে শান্তি রেখেছেন, বিদেশের মাটিতে আমাদের ভারতবর্ষের যে সম্মান, সেটা মোদিজি একমাত্র পারে। সেই একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। আমি বিষ্ণুপুরবাসীর কাছে, আমি টোটাল বিষ্ণুপুর লোকসভা মানুষের কাছে, আমি সোনামুখীর মানুষের কাছে, বর্জনার মানুষের কাছে, সকলের কাছে একটা কথা বলবো, দেখুন আমি কোনো পাপ করিনি। কিছুদিন পর আপনার নমিনেশন হবে, সেই নমিনেশনে গিয়ে আপনারা দেখবেন যে আমি কত টাকার মালিক। আমার যে টোটাল, আমি চ্যালেঞ্জ, আমাকে নিয়ে অনেক কিছু কথা বলা হয়, আমি যে টাকাটা বেতন পেয়েছি, এমএলএ এমপির বেতন পেয়েছি, তার 20% টাকা আমার কাছে আছে, তার বেশি একটা টাকাও নেই। সেটা আপনারা দেখতে পাবেন নমিনেশনের সময় 5 বছরে কত টাকা কামিয়েছি, আর কিছুদিন পরে আপনারা দেবেন। আমি জানি আমি তার জন্য ক্ষমা প্রার্থী, যে মন চাইছে, হৃদয় কাঁদছে, কিন্তু যেতে পারছি না, কারণ আমি আইনকে সম্মান দিই। মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো যেদিন পাবো আমি সেদিন যাব। যেভাবে ভালোবেসেছেন বাপ্পাকে, যেভাবে ভালোবেসেছেন সৌমিত্রাকে, সেই হিসেবে আপনারা দেখুন যে ঘরের ছেলে, পুরোপুরি আপনাদের পাশের বাড়ির ছেলে, পুরোপুরি আপনাদের একটা খেলোয়াড়, পুরোপুরি আপনাদের একটা সমাজসেবী। কোনোদিনও এমপি হিসাবে কাউকে ভাবিনি, এমপি হিসাবে কখনো কারো ট্রিটমেন্ট করিনি যে এমপি, আমি একজন এমপি। একদমই তাই। কোর্টের নির্দেশ পেলেই সৌমিত্রবাবু নিজের এলাকায় যাবেন এবং প্রচারও শুরু করবেন। কিন্তু ইতিমধ্যেই ওখানকার বিজেপি কর্মীরা এবং যারা বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু আপনাকে মন থেকে মেনে নিয়েছে এবং ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। আজকেই আজ বাংলাতে আমরা খবর করেছি যে খাতড়াতে একটা বড় মিছিল বেরিয়েছিল। এই প্রতিনিয়ত বিজেপির যে নেতৃত্ব আপনার লোকসভায়, তাদের সাথে যোগাযোগ রাখছে। দেখুন, তারা আমাকে খুবই ভালোভাবে ভালোবাসা দিয়েছেন এবং তারা খুবই সহযোগিতা করছেন। কারণ একটা জিনিস জানেন তো, যেখানে আমি জানি আমার মোদিজি সত্যি কথা বলতে আমাকে সহযোগিতা করেছেন, অমিত শাহজি আমাকে সহযোগিতা করেছেন পাপের প্রায়শ্চিত্ত করতে, নরেন্দ্র মোদিজি আমার সঙ্গে কাছে ডেকে বলেছেন কোনো অসুবিধা হলে আমি আছি, দেখব। তো দেখুন, একটা কথা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমার যখন পাশে রয়েছে, সেখানে আমার নিচু স্তরে যে আমি মিলিয়ে নিতে পেরেছি, এটা আমার কাছে একটা বিরাট ভালোবাসা, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্য, আমি বিরাট আশীর্বাদ পেয়েছি। আপনার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী, আপনার কতুলপুরের বিধায়ক এবারে প্রার্থী হয়েছেন শ্যামল সাঁতরা, আপনার বিরুদ্ধ প্রার্থী নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি একটা কথাই বলবো, মানুষ, জনগণ, জয়পুরের মানুষ, কতুলপুরের মানুষ, আমার লোকসভার মানুষ আমাকে চেনেন, আমাকে জানেন। আপনাদের সঙ্গে যেভাবে আছি আমি সেইভাবেই থাকবো। রাগ করুন, এসে আমাকে দুগালে চড়িয়ে দেবেন। আমি একটা কথা বলবো, অ্যাকচুয়ালি পলিটিক্স সম্বন্ধে মানুষকে যে আশায় করেছিলাম, যে আশায় 2014 বা 2016-তে যেভাবে সহযোগিতা করেছিলাম, দেখুন আমি প্রফেসরি বা টিচার নিয়ে আমি এসব কিছু বলবো না, সেটা তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপার। কিন্তু একটা মানুষ যখন দাম্ভিক হয়ে যায়, সেটা তাকে পরিত্যাগ করাটা খুব যুক্তিসঙ্গত। আমি আর কিছু বলবো না। সিপিএম প্রার্থী নিয়ে কি বলবেন? সিপিএম প্রার্থী, দেখুন সিপিএম প্রার্থী আমার উনি অনেক বয়স্ক মানুষ। সুনীল চন্দ্র খাঁ আমাদের মালিয়াড়া গ্রামের মানুষ, উনি আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক মানুষ। কিন্তু সিপিএম পার্টি তো ধরুন জিতবে না। সিপিএম পার্টিকে আমি নিশ্চয়ই প্রার্থী হিসাবে এবং ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, আমি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু সিপিএম পার্টি ধরুন বিষ্ণুপুর জিতবেও না, এবং সিপিএম পার্টিকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম পার্টির অনেক লিডারই আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, এবং সুনীলবাবু এখন ঘুরতেও পারবেন না, এলাকাতে ঘুরতেও পারবেন না। উনি যেভাবে যখন ছিলেন তখন এলাকায় খুব একটা ঘুরতেন না। আর সিপিএম এর নিয়ম তো জানেন তো, ওরা নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না। আর এলাকাতে বিষ্ণুপুরে ওনার সেইভাবে থাকেন, বিষ্ণুপুর কখনো উনি দাঁড়াননি, বা ওনাকে নিয়ে আমার কোনো একটা রেসপেক্ট আছে। দেখুন, একটা বয়স্ক মানুষ, আমার আগে সাংসদ ছিলেন দুর্গাপুর লোকসভার, সেই হিসাবে রেসপেক্ট আছে আমার। উনি কোনো ভোটে কোনো প্রভাব পড়বে না? ভোটে কোনো প্রভাব পড়বে না। আজকে আপনার জেলা বাঁকুড়াতে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র একটি সভা করেছে। সেই সভাতে একটি বিস্ফোরক অভিযোগ করেছে। অভিযোগটি হচ্ছে, বাঁকুড়া আপনার পাশের লোকসভা, সেখানে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, সেটা নাকি তৃণমূলকে সুবিধা পাইয়ে যাবে। দেখুন, একটা কথা হচ্ছে, বিজেপির একটা সর্বভারতীয় দল, 543টা সিটে ঠিক করতে হয়। এটা কি হয়, একটা প্যানেল অনুযায়ী সেখানে নেতৃত্ব বসে, পার্লামেন্টারি কমিটি আছে, তারা বারবার বসে পড়ে একটু সবুরে মাপ হলে, জানেন তো,
বাঁকুড়ায় হয়তো এমন একজন ভালো প্রার্থী হচ্ছে, হয়তো আমরা দেরি করে আছি, আমরা 12 তারিখে ভোট, আমরা এখন অনেক দেরি আছে, তো সেবুর একটু আছে, তার জন্য বাঁকুড়া মানুষকে হয়তো অপেক্ষা করতে হচ্ছে। আমরা গ্রাম বাংলা একটা কথা বলি, সবুরে মোয়া বলে, তো আমরা নিশ্চয়ই মোয়াটাই পাবো, আমরা নিশ্চয়ই ভালো জায়গায় পাবো। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই খুব ভালো একটা প্রার্থী দেবেন, এবং বিজেপি ওখানে অনেক এগিয়ে গেছে। বিজেপি ওখানে প্রায় লক্ষাধিক ভোটে জিতবে। ধরুন আপনার জেলা, যেহেতু আপনি যদিও সাংসদ ছিলেন একটু দূরে বিষ্ণুপুর লোকসভা, কিন্তু একেবারেই তো এক প্রায় ঠেকাঠেকি লোকসভা বাঁকুড়া। বাঁকুড়া আপনি চিনবেন বা জানবেন না এটা একদমই নয়। না, বাঁকুড়া আপনি অনেকটাই হাতের তালুর মতো চেনেন জায়গাটাকে। এই জায়গাতে তৃণমূল কিন্তু এবারে মুনমুন সেনকে প্রার্থী করেনি, ওখানে প্রার্থী করছে একেবারেই একজন পোরখা নেতা, দেখুন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মানে বাবুকে, হিসাবটা কি মনে হয়? সুব্রত বাবুকে আমাদের চেয়ে অনেক সিনিয়র, কিন্তু সুব্রত বাবুকে আমি সাকসেসফুল লিডার হিসেবে মনে করছি না। করছেন না? না, কেন করছি না? কারণ দেখুন 2009 সালে যেভাবে বাংলায় 27টা সিট জিতেছিল, উনি যদি সেই মাপের ক্যারিজমা দেখাতে পারতেন তাহলে বাঁকুড়া থেকেও জিততে পারতেন, কিন্তু বাঁকুড়া থেকে তো উনি জিততে পারেননি। উনি তো এখনো লোকসভার একবারও সাংসদ হতে পারেননি। উনি বিজ্ঞ মানুষ, উনি ভালো কলকাতা পৌরসভা চালিয়েছেন, ঠিক আছে, কিন্তু নিজের অস্তিত্বটাকে তো আর বিকশিত করতে পারবেন না, কারণ ওখানে তো সুপ্রিমো রয়েছে, গলায় ধরি দিয়ে যেটা বলছিলাম আমরা বলি, সেটাকে নিয়ে করবে, তো ওখানে কোনো প্রশ্নই নেই। কারণ সুব্রতবাবু প্রথমত হচ্ছে জেলার মানুষ নন, সুব্রতবাবু এতটাই বিজি মানুষ যে ওখানে বাঁকুড়ার লোকরা এক মুনমুন সেনকে নিয়ে যা ঠকেছে, আসানসোলে বাবুল দামারা প্রায় 2.5 লাখ ভোটে জিতে গেছেন। কারণ মুনমুন সেন বছরে একবার আসতেন, হয় দুর্গাপুজোর সময় একবার আসতেন, আর একবার আসতেন ঠিক পিকনিকের পরে স্পটে একবার আসতেন, শীতকালীন টাইমে আসতেন, 2বার আসতেন বছরে। তাহলে সুব্রতবাবু তাই করবেন যে বছরে 2বার পরিযায়ী পাখি, যেটা আমরা দুধকুমার মণ্ডল বলেছেন শতাব্দী রায়কে নিয়ে যে পরিযায়ী পাখি, ঠিক সুব্রতবাবু পরিযায়ী পাখি হিসেবে বাঁকুড়ার মানুষ সংকল্প নিয়ে নিয়েছেন, এইবার ভোট বিজেপিতে, এইবার ভোট পদ্মফুলে। আপনার লোকসভার বাইরের একটা আপনাকে প্রশ্ন করব, এই প্রশ্নটা করবো একেবারেই আপনার বন্ধু বলে, অনুপম হাজরা, আপনার খুব কাছের মানুষ। হ্যাঁ, নিশ্চয়ই। তিনি গতবার লোকসভা নির্বাচনে বোলপুর থেকে দাঁড়িয়েছিলেন, এবারও তিনি বিজেপির টিকিট পেয়েছেন, কিন্তু বোলপুর থেকে না দাঁড়িয়ে মানে যাদবপুরে কেন আনা? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবেন, এটা রাজ্যের দিলীপবাবু বলতে পারবেন, মুকুলবাবুরা বলতে পারবেন, রাহুলবাবুরা বলতে পারবেন, এবং এটা দেখুন একজন প্রফেসর, তো সেখানে যাদবপুরে প্রফেসর হয়তো খুব দরকার ছিল, তাই ওটা বলেছে। এই ধরুন বাঁকুড়ার একটা বিশেষ জিনিস হচ্ছে বালি। কিছুক্ষণ আগে আপনি শুরু করেছিলেন, এই যে বালির দাম বাইরে যাওয়া, বালি মাফিয়া, বালির চোরা চালান, আপনি যতদিন সাংসদ ছিলেন আপনি এটা নিয়ে কেন কিছু করেন? আমি করেছি, আপনাদের দেখবেন অনেক মিডিয়াতে এটা খবর দিয়েছিল, আমি করেছি, আমি তো এটার প্রতিবাদ করেছি বলেই তো আজকে আমার প্রতিচ্ছন্ন। কারণ একটা ট্যাক্স, একটা কাগজ টোকেন তৈরি হচ্ছে, কিছু কিছু অফিসার, আমি নাম করব না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছু অফিসার এবং কিছু পার্টির নেতা মিলে একটা টোকেন বসিয়েছে, যার ফলে এলাকায় মানুষের, যে তার নদীর ধারে যাদের বাড়ি, টোকেন বসিয়েছে বলতে একটা টাকার টোকেন বসিয়েছে, আমার যত সম্ভব, মানে পার গাড়ি পিছু একটা কিছু। কারণ হচ্ছে এইগুলো মেনে নেওয়া যায় না। আমার এলাকার মানুষকে, যেখানে আমার তৈরি হবে সেখানে মানুষ একটু কম দামে পাবে না, সেই মানুষকে আমার কষ্ট করতে হবে। চোখের সামনে একটা চোখের সামনে আপনার একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর তৈরি হবে, সেখানে আপনার বালি কিনবে অনেক টাকা দামের। আমরা যেটা গ্রাম বাংলায় দেখেছি, গরু গাড়ি করে বালি নিয়ে এবারে এসব ঘর করতো, চালান কেটে নিত 100-150 টাকা। এখনো কি সেটা চলছে? না, এখন পুরোপুরি যেটা চলছে, পুরোপুরি আপনার তোলাবাজি সরকার এটা চলছে। আপনি তো কয়েকদিন পরেই নিজের সশরীরে প্রচারে যাবেন, প্রচারে গিয়ে আপনি মূলত কোন কোন বিষয়ের উপর জোর দেন? দেখুন, একটা হচ্ছে নদী বাঁধ, একটা হচ্ছে বিষ্ণুপুরের, আমার যে বিষ্ণুপুরকে হেরিটেজ সিটি ঘোষণা করার জন্য, আমি বিষ্ণুপুর হেরিটেজ সিটি ঘোষণা করার জন্য সংসদে বলেছি। একটা হচ্ছে আপনার কতুলপুরে আমার জয়রামবাটি যে ট্রেন লাইনটা হচ্ছে, এটা যাতে দ্রুত হয়, এটার জন্য বারবার আমি লোকসভায় বলেছি। আমি চাইবো ট্রেনটা আমার যেটা ডবল রেল করার জন্য, যেটা হচ্ছে আপনার বাঁকুড়া টু শেয়ারা বাজার যে
রেল লাইনটা আছে এটা যাতে ডবল রেল হয়ে যায় এবং ডাইরেক্ট কলকাতা পর্যন্ত ট্রেনটা চলে, এটা আমার একটা দাবি। আমার আছে বাঁকুড়া বেলাদোর থেকে দুর্গাপুর যাতে রেলপথটা করা যায়। আমি চেষ্টা করছি যাতে কতুলপুর পর্যন্ত আমার একটা ট্রেন, কতুলপুরে যে রেল লাইনটা হচ্ছে আমার বিশেষ করে জয়রামবাটি থেকে আমি একটা ইনাস পর্যন্ত এই লাইন একটা করতে চাইছি। আমার একটা ইচ্ছা আছে যে আমি প্রপোজালটা রাখবো এবং আমি একটু ক্রীড়াপ্রেমী মানুষ, সেখানে আমি একটা নিশ্চয়ই একটা আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম করার জন্য আমি বিষ্ণুপুরে একটা তৈরি চিন্তাভাবনা নিয়েছি, আমি কথাবার্তাও বলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের পাশে থাকবো। আমি ছোট ভাই হিসাবে, ছোট দাদা হিসাবে, মায়েদের কাছে ছেলের মতন এই হিসাবে থাকতে যেভাবে পেরেছি আমি সেইভাবেই থাকতে চাই। আমরা অনুষ্ঠানের একেবারেই প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। সরাসরি কয়েকটি একদম পরিষ্কার ভাষাতে কয়েকটি জিনিস জানতে চাই। আপনি 5 বছর সাংসদ ছিলেন, কোন কোন কাজ করতে পারেননি বলে আপনার আফসোস? দেখুন, প্রথমত কথা হচ্ছে লজ্জার বিষয়, আমার একজন, আমি সরাসরি অভিযোগই করছি, আমি 14 সাল হওয়ার পর ধরুন আমি যখন এমপি ল্যাড নিয়ে আমি প্রথম 1.5 বছর খুব ঝুলেছিলাম। 1.5 বছর আমাকে ইউসিগুলো দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট যা দরকার হয় ডিএম এর কাছ থেকে পাই। তার ফলে আমি 1.5 বছর না পাওয়ার ফলে আমি দুটো টার্মসের আপনার 1 বছরের টাকা আমি পুরোপুরি আমার নষ্ট হয়েছে। এটা আমি মানে গোটা বিষ্ণুপুর এলাকার বাসীর কাছে আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। 5 কোটি টাকা, 5 কোটি টাকা আমার লস হয়েছে। আমার টোটাল 17.5 কোটি টাকা খরচ হয়েছে, 2.5 কোটি টাকা এসেছে। ওই টাকাটা ধরুন একটা নিয়ম আছে, লোকসভা শেষ হলো 2.5 কোটি টাকাটা খরচা হয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যেভাবে ডিএম আমাকে অসহযোগিতা করেছিলেন, মমিতা গোদারা প্রচন্ড অসহযোগিতা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও যে কাজটা আমি 20 কোটি টাকা করেছি, মানে 17.5 কোটি টাকা কাজ করেছি এবং 20 কোটি টাকা আমার প্রপোজাল দেওয়া আছে, প্রত্যেকটা জায়গাতে কাজ করেছি। আমি 110টা অঞ্চলের মধ্যে প্রায় 102-3টা অঞ্চলে আমি কাজ করেছি। একটা অঞ্চল নেই যেখানে আমি কিচ্ছু কাজ করিনি, প্রত্যেকটা অঞ্চলে কাজ করেছি এবং আমার কাজগুলো দেখা গেছে। আপনার আফসোসের জায়গা আর কোনটা? এটা বুঝলাম 5 কোটি টাকা আপনি খরচা করতে পারেননি, পাননি, আর কি? দেখুন, আমার আফসোস হচ্ছে কি যে মনের মতো করে যে বিষ্ণুপুরের লোকসভার মানুষ এবং বিষ্ণুপুর সাব ডিভিশনের মানুষ যে পঞ্চায়েতে ভোট দিতে পারলো না, পঞ্চায়েতের প্রধান কারা তৈরি হলো মানুষও জানে না, জেলা পরিষদ যে গঠন হলো সেই মানুষ ভোট দিতে পারলো না। এটার সময় তৃণমূল কংগ্রেসে ছিলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাপ। এই জন্য নিজেকে অপরাধী ভাবেন? আমি নিজেকে অপরাধী ভাবি, কারণ একজন তো সাংসদ, আমি যখন দলের মধ্যে বারবার বলেছি যে এটা করবেন না, এটা, তখন আমাকে বলছে আপনাকে বক্তব্যে রাখতে হবে যে না ভোট দেওয়া যাবে না। কথাটা হচ্ছে কি, দল তার মানুষের মানুষকে ভোট দিতে দেওয়া হবে না, এটা আপনাকে জোর করে বলানো হয়েছে। এটা সিমলাপালায় ব্লকে করা হয়েছে। আমার একটা কথা হচ্ছে আমি জনগণকে নিয়ে তৈরি, আর মানুষ যদি জনগণ কেন ভোট দেবে না? আমি প্রথম থেকে আমরা দেখে এসেছি যে কোনো কোনো জায়গায় সিপিএম ভোট দিয়ে দিত না, সেখানে ভোট আমার স্বাধীন অধিকার। এই লোকসভা ভোটেও দেখুন, কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জেলা প্রেসিডেন্টরা বলছে কেন্দ্রীয় বাহিনীর হাত মুছিয়ে দাও, বলছে কেন্দ্রীয় বাহিনীকে নকুলদানা খাইয়ে দাও, বলছে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে দেবো না। এটা তো হয় না। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ভোট হচ্ছে, কোনো খুন হচ্ছে না। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, আর দুটি প্রশ্ন করবো সৌমিত্র বাবুকে। হঠাৎ করেই একটি অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আজকে যার বিরুদ্ধে আমরা তৃণমূল ছাড়ার জন্য এত অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটি সাংবাদিক বৈঠক করেছেন। সবচেয়ে দুর্ভাগ্য, কারণটাও জানেন নিশ্চয়ই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এটাই আমি বলবো যে একজন আপনার আটকানো হলো, তারপরে কলকাতা পুলিশ গিয়ে গোটা বন্দর ঘিরে বেরা হলো, দমদম বিমানবন্দর। যে কোনো উপায়ে কিভাবে ছাড়া পেলো আমি জানি না, কিন্তু আমরা যেটা গণশক্তি পেপারে পড়েছি বা আমরা মিডিয়ার মাধ্যমে সবকিছু জানতে পারিনি, কিন্তু পেপারের মাধ্যমে এবং কিছু পোর্টালে দেখেছি, সেই কথা অনুযায়ী বলবো। কতটা সত্যি কতটা মিথ্যা আমি বলবো না, কিন্তু এটা ঠিক কথা, কিছু তো একটা ঘটনা ঘটেই ছিল যে সেখানে আবার কাস্টম অফিসারের বিরুদ্ধে আবার দমদম এয়ারপোর্ট থানাতে অভিযোগ করা হয়েছিল। একটা কথা কি বলবো জানেন, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, কারণ মাছের গন্ধ উঠবেই। তুমি কত বড় লোক ছিলে, কত টাকার মালিক ছিলে, গোটা পশ্চিমবঙ্গ জানে। আজ তুমি কোথায় গিয়েছো, তোমার বাড়িতে লিফট উঠেছে, কই আমিও তো সাংসদ, আমার বাড়িতে তো লিফট হয়নি। তুমিও তো কি এমন হলো যে হঠাৎ করে অনেক কলকারখানার মালিক? দেখা যাবে, মানুষ তার জবাব দেবে। মানুষ
এই 2019-এ রেডি হয়ে আছেন। আবার বলছি যে কেন সারদাতে যারা যুক্ত আছেন, নারদায় যারা যুক্ত ছিলেন, তাদেরকে ভোটে দাঁড় করানোর কি মানে হয়? কারণ প্রতিবাদ আমি করব, আমার ঘরের সব ভালো তুমি খারাপ, আমি সব ভালো তুমি বদমাস, আমি সব ভালো তুমি বদমাস লোক, এটা চলতে পারে না। আমি সাধু তুমি চোর নও, আমি সাধু তুমি চোর, এটা কখনো হয় না। কারণ পরিবারতন্ত্রের দলগুলোই চুরিকে নিয়ে সাপোর্টে বড় হয় এবং তারা একটা সময়ের পর শেষ হয়ে যায়। আচ্ছা, আপনি কোথাও কোনো জায়গাতে গিয়ে একদম একান্ত ব্যক্তিগত মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করেন? দেখুন, একটা কথা তো আপনাকে বলবো, জগৎ পরিবর্তনশীল নিয়ম। এটা তো হতে পারে না যে জগতে ধরুন সবকিছু পরিবর্তনশীল। যদি বলে যে মিস করি, হ্যাঁ নিশ্চয়ই আমার অনেক বন্ধু বান্ধব যারা তৃণমূল কংগ্রেসে আছে, যারা আমার ফোনে এখনো যোগাযোগ রাখে, নিশ্চয়ই কখনো কখনো তো কোথাও কোথাও একটা ধরুন খারাপ লোক হলেও মিস করতে হয়, ভালো লোক হলেও মিস করতে হয়, কখনো কখনো হয়তো মিস করি। কিন্তু তার জন্য এটা নয় যে তুমি তোমার নীতিটাকে যখন আজকে পরিবর্তন রাজনীতিতে মিস করার কোনো জায়গা থাকে না। পরিবর্তন রাজনীতিতে এগিয়ে যাওয়াটা হচ্ছে প্রধান লক্ষ্য, মানুষের সঙ্গে থাকাটা হচ্ছে প্রধান লক্ষ্য। একদম আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে একেবারে একটি ব্যক্তিগত প্রশ্ন জানতে চাইব। আপনি সারাদিন এই রাজনীতি, এত চাপ, এত কিছু নিয়ে থাকেন, এই দলবদল, এই রাজনৈতিক ভালো খারাপ ওঠা পড়া, এটা আপনার পরিবার আপনাকে কিভাবে সাপোর্ট দেয়? দেখুন, পরিবার সাপোর্ট করে বলেই তো আমি আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি। আমার বাড়িতে আমার ধরুন স্ত্রী আছে, বাড়িতে আমার মা বাবা আছেন, তো সকলে আমরা সাপোর্ট করে। আমি আমার স্ত্রীর মধ্যে গর্ববোধ করি যে ধরুন এত বড় একটা ঝড় গেল, সে আমাকে সাপোর্ট করেছে যে ঠিক আছে তুমি যা ডিসিশন নেবে সেটাই আমার ডিসিশন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই তো বড় পাওয়া, বাড়ি থেকে পূর্ণ সহযোগিতা আছে। আর আবার বলি যে বিষ্ণুপুরে মানুষ, মানে লোকসভার মানুষ, আমি আজ খণ্ডঘোষে গিয়েছিলাম, জনগণ যে আমার সত্যি ভালোবাসেন সেটা আমি আজকেও প্রমাণিত পেয়েছি। আমি মানুষের কাছে মানে ক্ষমাশীল যদি কোনো ভুল করে থাকি, আর মানুষের কাছে আবেদন করব, জনগণের কাছে আবেদন করব, তোমাদেরই বাপ পাকা, তোমাদেরই সৌমিত্রকা যেভাবে ছিল সেইভাবেই থাকবে। কখনো এমপি হিসাবে যতটা পেয়েছেন ঘরের ছেলে হিসেবে পেয়েছেন, সেই ঘরের ছেলে হিসেবেই পাবেন। কারণ আমি আপনাদেরকে নিয়ে থাকতে ভালোবাসি। আমি 24 ঘন্টা সকাল প্রতিদিন আমার নিয়ম হচ্ছে সকাল 10টায় আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, রাত 10টায় বাড়ি, এটা প্রতিদিনের নিয়ম। এবং আমি প্রত্যেকটা জায়গায় আড্ডা মারি। সৌমিত্রবাবু নিশ্চিত কোর্টের নির্দেশে কয়েকদিন পরে এলাকায় ফিরে যাবেন এবং ভোট প্রচার শুরু করবেন। ইতিমধ্যেই তার দলের কর্মীরা প্রচার শুরু করেছেন। একদম শেষ প্রশ্ন, আপনি নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? আমি একটা কথাই বলবো যে আমি নিশ্চিত আশাবাদী 200%। আজ বাংলার পক্ষ থেকে সৌমিত্রবাবুকে অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ ধরে দেখলেন মুখোমুখি সৌমিত্র খান। অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।